শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আমরা হাজির হয়েছি এক বাল্য প্রেমের গল্প শোনাতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভিখারিণী। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, কমলের চরিত্রে আত্রেয় ব্যানার্জি এবং অন্যান্য চরিত্রে আত্রেয় ব্যানার্জি ও সৌপ্তিক মল্লিক। কাশ্মীরের দিগন্ত বিস্তৃত পর্বতশ্রেণীর কোলে একটি ছোট গ্রাম আছে। অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ের ফাঁক ফোঁকর গোলে সেই গ্রামের ছোট ছোট কুটিরগুলো উঁকি মারে। সেই ঝোপঝাড় গাছপালাগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত এক দুইটি শীর্ণ ঝর্ণা সেই গ্রাম্য কুটিরগুলোর পা ভিজিয়ে দিয়ে ছোট ছোট পাথরের সারিগুলোকে ডুবিয়ে গাছ থেকে ঝরে পড়া পাতা ফুলগুলোকে ভাসিয়ে নিয়ে সরোবরে গিয়ে পড়ে। আর বহুদূর বিস্তৃত সরোবরটি উষার আলোয় রাঙা হয়ে কখনো বা সন্ধ্যার মেঘের জলচ্ছবি মেখে আবার কখনো জ্যোৎস্নার আলোয় ভেসে যায়, যেন সদা হাস্যময়ী এক নারী। গাছপালা পরিবেষ্টিত পাহাড়ের কোলে গড়ে ওঠা এই গ্রামটি যেন আঁধার মেঘে সারা পৃথিবীর থেকে নিজেকে আড়াল করে রেখেছে। দূরের সবুজ মাঠে গরু চড়ে বেড়াচ্ছে। গ্রামের মেয়েরা সরোবর থেকে জল তুলে আনছে, আর একটি বউ কথা কও পাখি ম্রিয়মান কবির মতন গ্রামের আধার ঘেরা কুঞ্জে বসে বিষণ্ণ গান গাইছে। আস্ত গ্রামটি যেন সাক্ষাৎ কোনো কবির স্বপ্ন। এই গ্রামেরই দুটি ছেলে মেয়ের মধ্যে ভারী প্রেম ছিল। তারা দুজনে হাত ধরাধরি করে গ্রামের কোলে খেলে বেড়াত। বকুলের বনে দুহাত ভরে ফুল কুড়োত। কখনো আবার ভোর হবার আগেই সরোবরের বুকে পদ্মের মতো দুটিতে মিলে সাঁতার কেটে ভেসে বেড়াত। শান্ত দুপুরে পাহাড় চূড়োয় বসে 16 বছর বয়সী অমর সিংহ রামায়ণ পাঠ করে শোনাত 10 বছরের কমলকে। পাঠ করতে করতে রাবণ কর্তৃক সীতাহরণ যখন পড়ত, রাগে জ্বলে উঠত অমর সিংহ। অপরদিকে শান্ত কমল তার হরিণের মতন দীঘল চোখ দুখানি তুলে অমরকে দেখে যেত। কখনো অশোক বনে সীতার বিলাপ কাহিনী শুনে তার দীঘল চোখও ভিজে উঠত। তারপর ধীরে ধীরে যখন সন্ধে নামত, গুটি গুটি পায়ে আশেপাশের ঝোপঝাড়ে এক দুটো করে জোনাকি চলে উঠত। তখন ওরা দুটিতে মিলে হাত ধরাধরি করে ঘরের পথে পা বাড়াত। কমল ছিল ভারী অভিমানিনী। কেউ তাকে কিছু অকথা কুকথা বললে সে অমরের বুকে মুখ গুঁজে কেঁদে চোখ ফোলাত। তখন অমর সান্ত্বনা দিয়ে চোখের জল যত্ন করে মুছিয়ে দিয়ে তার অশ্রুসিক্ত গালে আলতো করে চুম্বন এঁকে দিলে তবে মেয়ের সব কষ্ট হাওয়ায় মিলিয়ে যেত। এই পৃথিবীতে কমলের কেউ ছিল না, এক তাঁর বিধবা মা আর এই অমর সিংহ ছাড়া। এরাই ছিল কমলের সকল অভিমান, সান্ত্বনা, আদর এবং খেলার একমাত্র সম্বল। এই কমলের পিতা ছিলেন সে গ্রামের সম্ভ্রান্ত লোক। রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন বলে সকলে তাকে মান্যিগণ্য করত। এদিকে সচ্ছল পরিবারে বড় হবার তরুণ
বড়লোক বাড়ির মেয়ে বলে গ্রামের বাকি মেয়েদের সঙ্গে সে কখনো মেলামেশার সুযোগ পায়নি, বন্ধু পাতানোর সুযোগ হয়নি। তার খেলাধুলার সঙ্গী বলতে ছিল একমাত্র অমর সিংহ, আর অমর সিংহ ছিল সেনাপতি অজিত সিংহের পুত্র। অমর বিত্তশালী পরিবারের সন্তান না হলেও উচ্চ বংশজাত হওয়ার দরুন তাদের মধ্যে বিয়ের সম্বন্ধ স্থাপন হয়েছিল। অমরের আগে এক মোহনলাল নামের ধনবান পাত্রের সঙ্গে কমলের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পাত্রের চরিত্র ভালো নয় জানতে পেরে কমলের বাবা সেই সম্বন্ধ ভেঙে দেন আর স্থির করেন অমর আর কমলের 4 হাত এক করা হবে। অতঃপর কমলের বাবার আকস্মিক মৃত্যু ঘটলে ধীরে ধীরে ওদের অবস্থা পড়ে যায়। ওদের যে এত বিরাট সম্পত্তি সব ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। পারিবারিক সম্ভ্রম নষ্ট হলো। পারিবারিক বন্ধুরা সঙ্গ ত্যাগ করল তাদের। সম্পূর্ণ একলা এক বিধবা তার একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে তাদের বিরাট অট্টালিকা সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ছোট্ট কুটিরে আশ্রয় নিল। এতদিনের সুখের জীবন হারিয়ে ভীষণ দারিদ্র্যে পতিত হয়ে সেই বিধবা মায়ের কষ্টে বুক ফেটে যায় এই চিন্তায় যে আদরের মেয়েটি কিভাবে সহ্য করবে এত কষ্ট, যেখানে সম্ভ্রম রক্ষা করা দূরে থাক, জীবন ধারণ করাই দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু সে যে মা, নিজে হাজার কষ্ট সহ্য করে হলেও প্রয়োজনে ভিক্ষে করে আদরের মেয়েকে তুলোয় মুড়ে রাখতে চাইলেন। তার গায়ে যেন এক ফোঁটা দারিদ্র্যের কামড় না পড়ে। ওদিকে অমরের সঙ্গে কমলের বিয়ের সময় এগিয়ে আসছে, আর মাত্র সপ্তাহ 2 অপেক্ষা। অমল কমলের হাত ধরে গ্রামের পথে ঘুরে ফিরতে ফিরতে ভবিষ্যতের রঙিন স্বপ্নবন্ধু। বুড়ো বয়সে পাহাড়ের কোলে বসে ওরা কত খেলবে, বকুল বনে কত শত ফুল কুড়বে, সরোবরের টলটলে জলে পদ্মের ন্যায় ভেসে বেড়ানোর পরিকল্পনা শোনাত। আর সেই সব পরিকল্পনা শুনে কমলের চোখ দুটি স্বপ্নে বিভোর হয়ে উঠত। ভবিষ্যতের বর বধূ যখন তাদের কল্পনার রাজ্যে নতুন সংসারের স্বপ্নে বিভোর, তখনই অশনি সংকেতের ন্যায় রাজধানী থেকে খবর এলো রাজ্যের সীমানায় যুদ্ধ বেঁধেছে। সেনাপতি অজিত সিংহ যুদ্ধে যাবেন, কিন্তু একা নয়, তার সঙ্গে যাবে অমরও। সেদিন সবে সন্ধে নামছে পাহাড়ের কোলে। জঙ্গলের আধারের মাঝে ওরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে। অমর বলে ওঠে, কমল, আমি তো চললাম, তুই রামায়ণ শুনবি কার কাছে? উত্তর না দিয়ে তার সজল চোখ দুটো তুলে চায় কমল। কমল, আজকের এই অস্তমিত সূর্য কাল আবার উঠবে, আবার নতুন দিন শুরু হবে, কিন্তু আমি আর তোর বাড়ির দরজা ধাক্কাবো না, খেলতে ডাকবো না। কি করবি তুই কাল থেকে? কার সাথে খেলবি? কমল কিছুই বলতে পারে না। অশ্রু সিক্ত চোখে একভাবে চেয়ে থাকে। অমর বলে ওঠে, যদি ধর যুদ্ধক্ষেত্রে আমি মরে যাই তবে? আর স্থির থাকতে পারে না কমল। চকিতে অমরের বুকে আছড়ে পড়ে, কান্না ভেজা গলায় বলে, আমি যে তোমায় ভালোবাসি অমর, তুমি মরবে কেন? অমরের চোখও ভিজে আসে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে অমর বলে, হায় কমল, অন্ধকার হয়ে আসছে, শেষবারের মতন তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। অমরের বাড়ানো হাতে হাত রাখল কমল। প্রতিদিনের মতন হাত ধরাধরি করে ঘরের উদ্দেশ্যে রওনা দিল ওরা দুজন। কে জানে, এটাই হয়তো শেষ একসাথে বাড়ি ফেরা। ওদের মধ্যেকার এই ভীষণ বিষাদ
প্রকৃতিকে ছুঁতে পারল না। সব এক থাকল। গ্রামের মেয়েরা গান গাইতে গাইতে জল নিয়ে বাড়ি ফিরছে। বনের মধ্যে সবার অলক্ষ্যে একটি পাপিয়া কোন আনন্দে জানি গান গেয়ে চলেছে। আকাশ জুড়ে মিটি মিটি তারারা জ্বলে উঠছে একে একে। একমাত্র কমলের শূন্য বুকে অভিমান জমছে। কেন অমর ওকে ছেড়ে চলে যাচ্ছে? ঘরে ফিরে মায়ের বুকে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগলো কমল। চোখের জলে বিদায় নিয়ে অমর ফিরে এলো। সেই রাতেই বাবার সঙ্গে অমর গ্রাম ছাড়ল। গ্রামের একদম শেষ প্রান্তে পৌঁছে একবার ফিরে চাইল অমর। জ্যোৎস্নার আলো মেখে পাহাড়ি গ্রামটা অঘোরে ঘুমোচ্ছে। মাঝে মধ্যে দু একটি রাখালের গানের অস্ফুট স্বর সেই পাহাড় চূড়ো অবধি পৌঁছে মিলিয়ে যাচ্ছে। অমর দেখল কমলের ছোট লতা পাতা বেষ্টিত কুটির ম্লান জ্যোৎস্নার আলোয় যেন ঘুমোচ্ছে। সে ভাবল, ওই ঘরেই হয়তো প্রচণ্ড দুঃখে শূন্য হৃদয়ে বসে বসে কমল তার জন্য কাঁদছে। কথাটা ভাবতেই অমরের চোখও সজল হয়ে উঠল। তা দেখতে পেয়ে তার বাবা বলে উঠলেন, রাজপুত হয়ে যুদ্ধে যাওয়ার আগে তুই কাঁদছিস? সঙ্গে সঙ্গে অমর চোখ মুছে ফেলল। শীতের দিন ফুরিয়ে আসছে। গাঢ় কালো মেঘে চরাচর আচ্ছন্ন। অবিরাম তুষারপাতে স্বয়ং হিমালয় পর্বতও অবসন্ন। এমন বিরূপ পরিস্থিতির মধ্যেও একটি মেয়ে গ্রামের পথে পথে ঘুরে ফিরছে। তার বস্ত্র শতছিন্ন। চোখের জল আঁচলে বারবার মুছতে মুছতে বরফাবৃত পথ বেয়ে এগিয়ে চলছে। বরফে মেয়েটির পা অসাড় হয়ে যাওয়ার জোগাড়। তবু বরফের কামড় অগ্রাহ্য করে এগিয়ে চলেছে মেয়েটি। পাশ দিয়ে এক দুজন পথিক চলে যাচ্ছে। তাদের দিকে চেয়ে কিছু একটা বলতে চেয়েও গুটিয়ে নিচ্ছে নিজেকে। অপরদিকে কুটিরে তার অসুস্থ মা শয্যা নিয়েছে, কিন্তু এক মুঠো অন্নের সংস্থান করতে পারেনি সে। দুর্ভাগা মেয়েটি যে ভিক্ষে করতেও জানে না। ভীত সন্ত্রস্ত হয়ে কিভাবে যে কারোর কাছে হাত পাতবে বুঝতে না পেরে দিন শেষে খালি হাতেই বাড়ির পথে পা বাড়িয়েছে। হায় রে অদৃষ্ট! সোনার চামচ মুখে দিয়ে জন্মানো মেয়েটিকে আজ কিনা পথে পথে ঘুরতে হচ্ছে। অনাহারে পথশ্রমে ক্লান্ত শরীর, তার উপর নৈরাশ্য সারা শরীরকে আরো অসাড় করে তুলছে। এদিকে অন্ধকার গিলে ফেলছে পার্বত্য চরাচরকে। এর মধ্যে শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে লুটিয়ে পড়ে মেয়েটি। ঝরে পড়া ফুলের মতন রাস্তার পাশে পড়ে রইল সে। সে বেশ বুঝতে পারছে বাড়ি ফিরে যাওয়ার মতন শক্তি আর তার শরীরে অবশিষ্ট নেই। এদিকে আবার বরফ বৃষ্টি শুরু হয়েছে। পথ ঘাট জনশূন্য। তুষারের উপর তুষার জমেছে। তুষার জমছে তার শরীরের উপরেও। ঠান্ডায় সারা শরীর জমে যাওয়ার জোগাড়। মেয়েটির ভয় হয়, মৃত্যু ভয়। অসহায় অবস্থায় দেবী ভগবতীকে স্মরণ করে কেঁদে ওঠে সে। মা আমাকে মেরে ফেলো না। আমি মরে গেলে যে মা খুব কাঁদবে, অমরও খুব কাঁদবে। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো।
ক্রমে চেতনা হারালো কমল। গাছ থেকে ঝরে পড়া ফুলের মতন রাস্তার এক পাশে পড়ে রইল সে। কমলের মা তাদের ভাঙা কুড়ে ঘরে রোগে শয্যা নিয়েছেন। ভাঙা ঘরে শীতের উত্তুরে হাওয়া রাজত্ব চলছে, আর কমলের মা অসুস্থ শরীরে কেঁপে কেঁপে উঠছেন। তবে কাঁপুনি শুধু শীতে নয়, আশঙ্কায়, ভয়েও। সেই সকালে মেয়েটি ভিক্ষে করতে বেরিয়েছিল, সারাদিন কাটল, এখনো কেন মেয়েটা ঘরে ফিরে এলো না? চিন্তায় আশঙ্কায় বুক শুকিয়ে আসার জোগাড়। বাইরে পায়ের আওয়াজ পেলেই মন যেন কমলাকে দেখার জন্য আশঙ্কিত হয়ে উঠছে। কতবার চেষ্টা করলেন একটি বার বিছানা ছেড়ে বাইরে গিয়ে মেয়েকে খুঁজে আসবেন বলে, কিন্তু প্রতিবার বিফল হয়ে নিরুপায় অবস্থায় ভগবানকে স্মরণ করতে লাগলেন। আমার মতন হতভাগিনী মায়ের মরণ হলো না কেন? যে মেয়ে কখনো ভিক্ষে করেনি সে কিনা আজ বাড়ি বাড়ি দুমুঠো ভিক্ষের জন্য ঘুরল। বাড়ি থেকে বেশি দূর কখনো যে মেয়েটি যায়নি সে আজ এই দুর্যোগের রাতে বাইরে কিভাবে কাটাবে? একলা ঘরে অসহায়ভাবে চোখের জল ফেলতে লাগলেন কমলের মা। যে এক দুজন প্রতিবেশী তাকে দেখতে এসেছিল তাদের অনুনয় করে কতবার বললেন, কমল নিশ্চয়ই পথ ভুল করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়েটাকে একবার খুঁজতে যাও তোমরা। তারা উত্তরে বলল, না না, শীতের রাতে ঘরের বাইরে যেতে পারবো না। তা শুনে অভাগী মা কেঁদে উঠলেন। আমি অনাথ, তার উপর আবার দরিদ্র, তোমাদের যে দুটো অর্থ দেব এমন সাধ্য আমার নেই। তোমাদের শুধু অনুরোধটুকু করতে পারি, আমার মেয়েটাকে আমার কোলে এনে দাও। ও পদঘাট কিচ্ছু চেনে না, সকাল থেকে কিছু পেটেও পড়েনি তার। একটু খুঁজে এনে দাও মেয়েটাকে, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। কিন্তু তার কাকুতি মিনতি কেউ শুনল না। বৃষ্টি মাথায় করে রাতের আধারে এক অনাথিনীর মেয়েকে খুঁজতে কে যাবে? সকলে নিজ ঘরে ফিরে গেল। রাত বেড়ে চলেছে আপন খেয়ালে। কাঁদতে কাঁদতে সেই একাকিনীর শরীর যখন অবসন্ন হয়ে বিছানা নিয়েছে, তখন হঠাৎ একটি পায়ের শব্দে সে বিধবা সচকিত হয়ে আশায় বুক বেঁধে জিজ্ঞেস করলেন, কমল মা এলে? কিন্তু বাইরে থেকে একটি অপরিচিত রুক্ষ কণ্ঠস্বর পাল্টা প্রশ্ন করল, ঘরে কেউ আছেন? উত্তর দিলেন কমলের মা। এক পাহাড়ি লোক মশাল হাতে ঘরে ঢুকে কমলের মাকে কি যেন বলল, আর তা শুনে তৎক্ষণাৎ কমলের মা মূর্ছা গেলেন। জ্ঞান ফিরতেই চোখ মেলে চাইল কমল। দেখল সে একটা গুহার ভেতর পড়ে রয়েছে। চারিদিক অদ্ভুত এক ধোঁয়ায় আবৃত, আর সেই ধোঁয়ার মধ্যে দিয়ে ভীষণ দর্শন কিছু মুখ কমলের দিকে নির্মম দৃষ্টিতে চেয়ে রয়েছে। কমল ভয়ে ভয়ে দেখল ঘরের চারিদিকে কুঠারের মতন ধারালো অস্ত্র, কিছু গৃহস্থালী সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কে তুমি? কমল ভয়ের চোটে উত্তর দিতে পারে না। ওদিকে উত্তর না পেয়ে কমলের হাত দুটো সজোরে ধরে ধাক্কা দিতে দিতে জিজ্ঞেস করা হয় আবার, কে তুই? ভীত সন্ত্রস্ত কাঁপা স্বরে বলে, আমি কমল। কমল নিজের সম্বন্ধে আর কিছু বলে না। ভেবেছিল তার নামটুকু যথেষ্ট তার পরিচয় হিসেবে। ওদিকে আবার প্রশ্ন ভেসে আসে, দুর্যোগের মধ্যে সন্ধ্যায় পথে ঘুরছিলে কেন? এই প্রশ্ন শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারে না কমল।
কান্নায় ভেঙে পড়ে ধরা গলায় বলে, আমার মা আজ সারাদিন কিচ্ছু খেতে পারেনি। ওর কথা শেষ হবার আগেই প্রবল সম্মিলিত অট্ট হাসিতে গুহা কেঁপে ওঠে। দস্যু দলের হাসিতে কমলের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। সভয়ে কেঁদে উঠে বলে, আমাকে আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এই কথায় তারা আরো হাসিতে ফেটে পড়ে। ধীরে ধীরে তারা কমলের থেকে ওর ঠিকানা, বাবার নাম সব কিছু জেনে নেয়। তারপর বলে, আমাদের দস্যু দলের আজকের বন্দিনী তুই। তোর মায়ের কাছে খবর পাঠানো হবে। আমাদের নির্ধারিত অর্থ সময়ের মধ্যে যদি তোর মা দিয়ে যেতে পারে তবেই তোর মুক্তি, নচেত তোর মৃত্যু আমাদের হাতে। ছোট কমল অশ্রুসিক্ত কণ্ঠে বলে, আমাকে মেরো না। আমার মা যে খুব দরিদ্র, অর্থ দেবে কিভাবে? তার যে আর কেউ নেই আমি ছাড়া। আবার সকলে হেসে উঠল। কমলের কথা কেউ কানেও তুলল না। কমলের মায়ের কাছে দূত গেল, জানালো, তোমার মেয়ে ডাকাত দলের হাতে বন্দি। আজ থেকে 3 দিন পর আমি আবার আসব। সেদিন যদি 500 মুদ্রা না পাই তবে তোমার মেয়ে মরবে। তাকে ফিরে পেতে চাও তো অর্থ তৈরি রেখো। কথাটি শুনেই মূর্ছিত হয়েছিলেন তিনি। অসহায় বিধবা, এতগুলো অর্থ পাবেন কিভাবে তিনি? যেটুকু সম্বল ছিল তা সব ধীরে ধীরে বিক্রয় করতে শুরু করলেন। কমলের বিয়ের জন্য যেটুকু গয়না বাঁচিয়ে রেখেছিলেন সেসবও বিক্রি করে দিলেন তিনি। তবু অর্ধেক অর্থ জোগাড় হল না। এবার কি করবেন? আর যে হাতে কিছুই নেই, শুধু কমলের বাবার একটি মাত্র আংটি ছাড়া। কমলের মা ভেবেছিলেন জীবনের শেষ শ্বাস অবধি ওই আংটিটি বুকে করে রাখবেন, কিন্তু শেষ চেষ্টা হিসেবে সেটিও বিক্রি করতে চাইলেন তিনি। পারলে নিজের বুকের অস্থিগুলো বিক্রি করে দেন, কিন্তু কেউ সেই আংটিটি কিনতে চাইল না। শেষমেশ ভিক্ষে করতে শুরু করলেন। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল, তবু সেই নির্ধারিত অর্থ জোগাড় হল না। আজ সেই দূত আসবে। যদি তার হাতে 500 মুদ্রা তুলে দিতে না পারেন তবে যে তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারাবেন। কিন্তু হাজার চেষ্টা করেও, দরজায় দরজায় মাথা কুটে মরেও পর্যাপ্ত অর্থ জোগাড় হল না। তার স্বামীর যে কজন অনুচর ছিল তাদের কাছেও সাহায্যের হাত পাতলেন, কিন্তু হল না। অপরদিকে ভীতু কমলা দস্যুদের গুহায় কেঁদে কেঁদে সারা। তার খালি মনে হতে লাগলো, আজ যদি অমর থাকত তবে ঠিক তাকে দস্যুদের কবল থেকে মুক্ত করে নিয়ে যেত। কমল জানে অমর নিতান্তই বালক, তবু কমল বিশ্বাস করত অমর সব পারে। দস্যুরা তাকে ভয় দেখিয়ে মজা পেত। কমল ভীত চোখে দেখত দস্যুরা রোজ রাতে বসে মদ্যপান করছে আর ছুরিতে ধার বাড়াচ্ছে। তবে দস্যুদের দলপতির এক ছেলে ছিল। সে কিন্তু অন্যদের মতন ক্রুদ্ধ স্বরে কথা বলতো না কমলের সাথে। সে তার কাছে এসে দুদণ্ড বসত, কমলকে বিয়ের প্রলোভন দিত। বলতো তাকে বিয়ে করলে কমল মুক্তি পেয়ে যাবে,
কিন্তু কমল ভয়ে কাঁটা হয়ে থাকত, কোনো কথার কোনো উত্তর দিতে পারত না। আর এভাবেই 3টে দিন পার হয়ে গেল। অপরদিকে বিধবার কুটিরে দুধ পৌঁছলে কমলের মা ভিক্ষে করে যেটুকু অর্থ জোগাড় করতে পেরেছেন সবটা তার পায়ে অর্পণ করলেন। কিন্তু নির্ধারিত অর্থ দিতে না পারায় দুধ অত্যন্ত ক্ষুব্ধ হয়। ওই সামান্য অর্থ ছুঁড়ে ফেলে দিয়ে সে গর্জে ওঠে, মিথ্যে প্রতারণা করে ভেবেছিস পার পাবি? কখনো না। সম্পূর্ণ অর্থ দিতে না পারলে আজকেই তোর মেয়ে মরবে। দলপতিকে গিয়ে বলবো তোর মেয়ের রক্তে আজ মহাকালীর পায়ে পুজো দিতে। বিধবা তার পায়ে পড়ে কাঁদতে থাকে। আমি যেটুকু জোগাড় করতে পেরেছি সবটা তোমায় দিলাম। আমার মেয়েটাকে মেরো না গো। অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করেও তার পাষাণ হৃদয় গলাতে না পেরে দস্যু চলে যেতে উদ্যত হলে তার পথ আটকে বলেন, আমাকে আমাকে এর একটা সুযোগ দাও, আমি শেষ চেষ্টাটা করে দেখি একবার। মোহনের সঙ্গে যখন কমলের বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছিল মনে মনে মোহন খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এখন কমলের সব কথা জানতে পেরেই মোহন তার কুল পুরোহিতকে খবর দিয়ে জানতে চান সামনে কোনো বিয়ের জন্য ভালো দিন আছে কিনা। গ্রামে মোহনের থেকে ধনবান আর কেউ নেই, তাই বাধ্য হয়ে বিধবা মা মোহনের দরজায় গিয়ে দাঁড়ালেন। তাকে দেখে মোহন ব্যঙ্গ করে বলল, বুড়ি বাবারে, কি অপূর্ব ব্যাপার! তা আজ হঠাৎ করে এই দরিদ্রের কুটিরে পদার্পণ করলেন যে? ব্যঙ্গ করো না মোহন, তোমার কাছে ভিক্ষে করতে এসেছি। কি হয়েছে বলুন? কমলের মা সবটা খুলে বললেন। সব শুনে মোহন বলে, ও, তা আমাকে কি করতে হবে এবার? কমলের প্রাণ রক্ষা। কেন, অমর সিংহ কোথায়? আবার উপহাস বুঝতে পারলেন কমলের মা। তিনি উত্তরে বললেন, মোহন, আমি বনে বনে ঘুরলেও, খেতে না পেয়ে অনাহারে মরলেও তোমার দরজায় আমি নিজের জন্য কিচ্ছু চাইতে আসতাম না। কিন্তু আজ যদি আমার এই ভিক্ষে তুমি পূরণ না করো তবে তোমার নিষ্ঠুরতা চিরকাল মনে রাখবো। বেশ, তবে একটা কথা, কমলকে আমার প্রথম থেকেই বড়ই পছন্দ ছিল। এখন তো তবে ওর সাথে আমার বিবাহের কোনো বাধা দেখছি না। দেখুন, কোনো কিছুর বিনিময় ছাড়া আমি কিন্তু ভিক্ষে দেব না। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? কিন্তু কমলের সাথে যে অমরের বিবাহ স্থির হয়ে আছে। আর একটিও বাক্য ব্যয় না করে মোহন তার হিসেবের খাতা নিয়ে বসল। যেন ঘরে কেউ আসেনি, এতক্ষণ কোনো কথাই হয়নি। কমলের মা এবার কেঁদে উঠলেন। সময় যে বয়ে যাচ্ছে, দস্যু যদি চলে গিয়ে থাকে তবে তো। তিনি বলে উঠলেন, আমাকে আর কষ্ট দিও না মোহন, কিছু একটা করো, সময় যে বয়ে যাচ্ছে। অপেক্ষা করো, আগে হাতের কাজ সারি। কমলের মা বুঝলেন বিবাহে সম্মতি না দিলে মোহনের হাতের কাজ সারা দিনেও ফুরবে না। অতঃপর মোহনের থেকে অর্থ নিয়ে দস্যু দুধকে দিলেন। সে চলে গেল। দিন শেষে ভীত সন্ত্রস্ত হরিণের ন্যায় কমল তার মায়ের কোলে ফিরে এলো। আর এক দস্যুর হাত থেকে মুক্তি পেয়ে আর এক দস্যুর কবলে পড়ল। কতগুলো বছর পার হয়ে গিয়েছে, যুদ্ধের আগুনও নিভেছে। সেনারা দেশে ফিরে অস্ত্রের বদলে লাঙল ধরে চাষ করতে শুরু করেছে। কমলের মা খবর পান অজিত সিং আর অমর প্রতিপক্ষের কাছে বন্দী হয়েছে।
সে খবর আর কমলকে দেননি তিনি। কমল এখন মোহনের গৃহিণী। কিন্তু বিয়ের পরেও মোহনের মনের রাগ এক বিন্দু কমেনি। শান্ত কমলের প্রতি সে ক্রমাগত অত্যাচার করে যেত। কিন্তু অভাগী মন খুলে কাঁদতেও পারে না। তার চোখের জল দেখলেই মোহন আরো কঠোর কঠোর কথা শোনায়। সেই ভয়ে চোখের জলটুকু পড়তে না পড়তেই মুছে ফেলে কমল। ভোরবেলা বরফাবৃত পাহাড় চূড়ায় তখন সবেমাত্র উষার রাঙা আলো ছাপ ফেলেছে। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল বিধবা মায়ের। দরজা খুলে যাকে দেখলেন, সৈনিক বেশে এসে দাঁড়িয়েছে অমর সিংহ। কমল, কমল কোথায়? স্বামীর ঘরে। এমন একটা উত্তর সে আশা করেনি। যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে স্বপ্ন বিধুর চোখে সে কত আশা করেছিল। দরজা খুলে অমরকে দেখতে পেলেই কমল তার বুকে আছড়ে এসে পড়বে। কমলকে সঙ্গে করে ছোটবেলার সেই পাহাড় চূড়ায় বসে যুদ্ধের গল্প শোনাবে। অবশেষে বিয়ে করে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু ফিরে যে এমন কোনো সংবাদ শুনবে তা আশা করেনি অমর। মোহন কমলকে তার মায়ের কাছে রেখে বিদেশে পাড়ি দিল। এতদিনে একটু শান্তি পেল কমল। একদিন বকুল বনে গিয়েছিল মালা গাঁথবে বলে, কিন্তু পারল না। দূর থেকেই ফিরে এসেছিল খালি হাতে। ছোটবেলার খেলনাগুলোও নামিয়েছিল, কিন্তু খেলতে পারল না। নিরাশ মনে তুলে রাখল। ছোট মেয়েটি ভেবেছিল অমর যদি ফিরে আসে তবে আবার আগের মতন মালা গাঁথবে, একসঙ্গে খেলবে। কতদিন হয়ে গেল সে অমরকে দেখেনি। কষ্ট বুকে চেপে রেখে অস্থির হয়ে উঠত সে। কোনো কোনো দিন রাতে কমলকে কোথাও খুঁজে পাওয়া যেত না। চারিদিক খুঁজে খুঁজে অবশেষে তার ছোটবেলার খেলার জায়গায় তাকে দেখা পাওয়া যেত। পাহাড়ের চূড়ায় আলু থালু বেশে নক্ষত্র খচিত আকাশের দিকে সজল চোখে চেয়ে থাকত। কমল এত অমরের জন্য তার মায়ের জন্য কাঁদত বলেই মোহন বড় বিরক্ত হতো। রাগের চোটেই কমলকে তার মায়ের কাছে রেখে আসে। ভাবে, কদিন অর্থ কষ্টে থাকুক, তারপর দেখব আর কার জন্য কাঁদতে পারে। আর মায়ের কাছে এসেও বহু রাত কেঁদে কাটিয়েছে কমল। তা তার মা জানতেও পারেনি। একদিন কমল জানতে পারল অমর দেশে ফিরে এসেছে। বুক মুষড়ে ওঠে কমলের। সেই ছোটবেলার অমরের মুখখানি চোখের উপর ভেসে উঠতে চোখে জল এলো কমলের। তারপর অমরের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে ওদের সেই বকুল বনে একলা অমর বসে রয়েছে। চোখের সামনে ভেসে উঠছে অতীতের ফেলে আসা সময়ের কথাগুলো। তার মনে পড়ছে কত ভোর ওরা কতদিন একসাথে এখানে কাটিয়েছে, কত জ্যোৎস্না রাত, কত অন্ধকার সন্ধ্যার সাক্ষী এই বকুল বন। আজ একলা অমর অতীতের কথা ভাবতে ভাবতে নিজের অন্ধকারময় ভবিষ্যতের তুলনা করছিল মনে মনে। আজ সে একা, সহায় সম্বলহীন, আশ্রয়হীন। কেউ এসে দুটো মনের কথা শোনার নেই। আকাশের ধূমকেতুর মতন একলা উদাসী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। দূরের গ্রামের গুঞ্জন থেমে আসছে। রাতের শীতল বাতাস
বকুল বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় মর্মর ধ্বনি তুলে যেন কোন এক গভীর বিষাদের গান গেয়ে গেল। দূরের ঝর্ণার একঘেয়ে কুলকুল ধ্বনি রাতের নিজস্ব গম্ভীর শব্দগুলোকে সঙ্গী করে বসেছিল অমর। মাঝে মধ্যে তার নিরাশ বুকের মধ্যেকার দীর্ঘশ্বাসের মতন গুমোট বাতাস তাকে ছুঁয়েই চলে যাচ্ছিল। সে দেখল তার জীবনের মতোই গাঢ় কালো অন্ধকার দিগন্ত থেকে দিগন্ত রেখা পর্যন্ত ছেয়ে রয়েছে। ওই বহু দূরের শ্মশানে এক দুটো চিতার ধিক ধিক আগুন দেখা যায়। এমন সময় সে শুনতে পেল তার অত্যন্ত পরিচিত কণ্ঠস্বরটি। চকিতে ফিরে অমর দেখল কমল। মুহূর্তের মধ্যে কমল ছুটে এসে অমরের গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে আকুল স্বরে আবার ডেকে ওঠে, ভাই অমর। অমরের দু চোখ ভিজে উঠল। ওদিকে কমল কত কি বলে চলেছে। উত্তরে এক দুটো উত্তর দিচ্ছিল অমর, কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখছিল। কমল যতটা উচ্ছ্বাস নিয়ে সেখানে গিয়েছিল, ফেরার পথে এক বুক অভিমান নিয়ে ফিরল। কমল ভেবেছিল ছোটবেলার সেই অমর ফিরে এসেছে। আবার ছোটবেলার মতন অমর আর কমল পরদিন থেকে একসাথে খেলবে। কিন্তু অমর ভেবেছিল তার জন্য যেন বিবাহিতা কমলের বিবাহ জীবনে কোনরূপ বাধা না আসে। তাই পরদিন সে কোথায় যেন চলে গেল। অমরের নিরুদ্দেশের খবর যেন কমলের বুকে বিনা মেঘে বজ্রপাতের মতন আঘাত করল। অভিমান আরো ঘন হলো বুকে। সে খালি ভাবতে লাগল এতদিন পর সেই ছোটবেলার বন্ধু অমর তার কাছে ফিরে এলো। তবু অমর তাকে কেন অগ্রাহ্য করল, এ প্রশ্ন সে তার মায়ের কাছে করলে সে বোঝালো কিছুদিন রাজসভার আড়ম্বর সারির মধ্যে থেকে সেনাপতি অমর সিংহের যে কুড়ে ঘরে থাকা কমলকে আর মনে ধরবে না, এ আর আশ্চর্যের কি। এই কথাটি যেন তার কোমল হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল। হতভাগ্য কমল খালি ভাবতে লাগল, আমি তো গরিব, আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি বুদ্ধিহীন ছোট্ট সামান্য মেয়ে হয়ে তার পায়ের যোগ্য আমি নই। সেখানে আমি তাকে ভাই বলবো কোন অধিকারে? আমি তাকে ভালোবাসবো কোন অধিকারে? কোন অধিকারে তার স্নেহের দাবি করব? এই ঘটনার পর কমলের মধ্যে বদল এলো। সারা রাত কাঁদলেও সকালে স্বাভাবিক রেখে পাহাড় শিখরে একলা বসে থাকত। পৃথিবীর কাউকে কিছু বলতো না, মনের মধ্যেকার কষ্ট কাউকে বুঝতে দিত না। সে কেমন যেন চুপ হয়ে গেল, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মেশে না। লোকে দেখত পথের ধারে গাছের নিচে ছিন্ন পোশাকে মলিন মুখে একলা কমল বসে থাকত। দিন দিন তার শরীর খারাপ হতে লাগলো। সে আর উঠতে বা চলতে পারত না আগের মতন। একলা জানলার ধারে বসে দেখত দূরের পাহাড় শিখরের বকুল পাতার কেমন কাঁপন ধরছে। দেখত বেলা শেষে রাখালরা কেমন করুণ সুরে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। তার মা বহু চেষ্টা করেও বুঝতে পারল না তার মেয়ের কষ্টখানি। তার রোগ সারিয়ে তুলতেও পারল না। কমল বুঝতে পারত দিন দিন সে মৃত্যু কোলে ঢলে পড়ছে। তাতে তার কোনো ভয় নেই, বেঁচে থাকার কোনো বাসনা নেই। সে শুধু একটাই প্রার্থনা করত ভগবানের কাছে, ঠাকুর, মরার আগে যেন একটিবার অমরকে আমি দেখতে পাই।
কমলের অসুখ দিন দিন বাড়তে লাগলো, সাথে বাড়তে লাগলো ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে যাওয়ার পরিমাণ। তার মাথার ধারে ঠায় বসে তার মা। গ্রামের যে সকল মেয়েরা কমলের সঙ্গী ছিল তারাও এসেছে, ঘিরে রয়েছে কমলকে। কমলের মায়ের কষ্টের অন্ত নেই। সে যে মেয়ের যথার্থ চিকিৎসার ব্যবস্থাটুকু করতে পারলেন না অর্থের অভাবে। ওদিকে মোহনও দেশে নেই, যদিও সে থাকলেও কমলের জন্য সে কিছু করত এমন আশা করা বৃথা। কমলের মা হাতের পাঁচ যা ছিল তা বিক্রি করে মেয়ের পথ্য জোগাড়ের চেষ্টা করেছেন। ডাক্তারদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে ফিরেছেন, যদি কেউ মেয়েটিকে একটি বার দেখে যায়। আর অবশেষে আজ একজন ডাক্তার সম্মত হয়েছে কমলকে দেখার জন্য। কিন্তু হায় অভাগীদের ভাগ্য! অন্ধকারে রাতের আধার আরও গাঢ় করে দুর্যোগ নেমেছে বাইরে। প্রবল বজ্রের আওয়াজ পাহাড়ের গুহাগুলোয় প্রতিধ্বনিত হচ্ছে। বিদ্যুতের ঝলকানি তীক্ষ্ণ ছুরির মতন শৈলশিরাগুলোর উপর আঁচড় কাটছে। মুষলধারে বৃষ্টি আর প্রবল ঝড়ে লণ্ডভণ্ড চারিদিক। বিধবার জীর্ণ কুঁড়ে ঘরে ছিন্ন ছাদ ভেদ করে জল ঢুকছে। ঘরের এক কোণে জ্বলা নিষ্প্রভ প্রদীপটা ঝোড়ো হাওয়ায় তীর তীর করে কাঁপছে। এমন আবহাওয়ায় আর কি ডাক্তার আসবেন? আশা ছেড়ে দিয়েছেন কমলের মা। হতভাগিনী মা সমস্ত আশা ছেড়ে অসহায় চোখে মেয়ের দিকে চেয়ে রয়েছেন। যতই আশা ছাড়ুন না কেন, মন কি আর তা মানে? সামান্যতম শব্দ বুকে আশা জাগাচ্ছে। এই বুঝি ডাক্তার এলো, কিন্তু না, তেমন কিছুই হলো না। এদিকে কমলের জ্ঞান ফিরেছে আবার। সে চোখ মেলে চাইতেই মা দেখতে পেলেন মেয়ের চোখ জলে পূর্ণ। কেঁদে উঠলেন তিনি। ঘরে উপস্থিত বাকিরাও কেঁদে উঠল। আর এমন সময় ঘোড়ার খুরের শব্দ শোনা গেল তাদের কুটিরের বাইরে। কমলের মা চৌকিতে উঠে দাঁড়িয়ে বললেন, এই বুঝি ডাক্তার এলো। দরজা খুলে দিলেন তিনি। চিকিৎসক ঘরে প্রবেশ করলেন, আপাদ মস্তক ভিজে পোশাকে ঢাকা। সে কমলের বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন। কমল তার অবশ চোখ দুখানি তুলে চাইল তার দিকে, আর দেখল এ তো চিকিৎসক নয়, এ তো অমর। বিহ্বল কমল প্রেমপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। কমলের দীঘল চোখ দুটো ভরে উঠল জলে, আর ম্লান মুখখানি প্রশান্ত হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তার অসুস্থ শরীর এত উত্তেজনা সহ্য করতে পারল না। ধীরে ধীরে চোখ বুজে এলো, থেমে গেল বুকের ওঠা পড়া। অজ্ঞাত কারণে নিভে গেল ঘরের কোণে জ্বলা সেই নিষ্প্রভ প্রদীপটা। মেয়েরা ফুল ছড়িয়ে দিল কমলের বিছানায়। এতক্ষণ সবটাই দেখছিল অমর। তার চোখ শুকনো। এক বুক শূন্যতা নিয়ে বেরিয়ে গেল সে। এক আকাশ শোক বুকে নিয়ে সেই বিধবা মা সারাদিন পাগলিনীর মতন ঘুরে ঘুরে ভিক্ষে করে বেড়াত। আর সন্ধ্যের পর তার ভাঙা কুঁড়ে ঘরে একলা বসে কাঁদত।
আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।